দেখ যে অঙ্কটা করাবো, পেজ খুলে নে, পেজ নাম্বার বইয়ের 134 পাতা, বইয়ের 134 পাতা, ঠিক আছে তো? আমাদের বইয়ের 134 পাতার 20 নম্বর অঙ্কটা, 20 নম্বর অঙ্কটা দেখ কি বলছে, কোশ্চেনটা পড়বি। বলছে সার্জু মিডডে ইজ দ্য ওনার অফ টু হাউসেস ইন কলকাতার। বাড়ি কোথায় আছে? দুটো বাড়ি আছে, দেখ দুটো বাড়ি বলছে, হাউস এ আর হাউস বি, দুটো বাড়ি তো। দুটো বাড়ি আছে কোথায়, কোন শহরে আছে? কলকাতায় আছে। From the following particulars of the houses, compute his income from house property for the assessment year 425. হাউস এ ভাড়া দিয়ে দিয়েছিস কাকে? এমপ্লয়িকে ভাড়া দিয়েছিস। মানে সার্চু মিন্টে যে আছে না, ওর যে বিজনেস করে, বিজনেসে যে সমস্ত এমপ্লয়ি আছে, ঠিক আছে তো, তাদের ভাড়া দিয়েছে। লেট আউট টু অ্যান এমপ্লয়ি অফ দ্য বিজনেস অফ সার্চু 5,000 পার মান্থ হুইচ ইজ নেসেসারি ফর দ্য পারপাস অফ বিজনেস। মিউনিসিপাল ট্যাক্স 3,000, ইন্টারন্যাশনাল লোন টেকেন ফর পারচেসিং দ্য হাউস অ্যামাউন্ট 9,000। হাউস বি কি বলেছে? দ্য হাউস কনসিস্ট থ্রি আইডেন্টিক্যাল ফ্ল্যাট, মানে দ্বিতীয় বাড়ি বা হাউস বি তে, হাউস বি তে যে বাড়ি আছে না, ওটা তিনটে ফ্ল্যাট আছে হাউস বি তে, ঠিক আছে, তিনটে ফ্ল্যাট আছে। First flat is used by him for his own residence. Second flat is used by him for own residence. তাহলে প্রথম ফ্ল্যাটটাও ওন রেসিডেন্ট, ও ফার্স্ট ফ্ল্যাটটা ওন বিজনেস করছে, সেকেন্ড ফ্ল্যাটটা ওন রেসিডেন্স, আর থার্ড ফ্ল্যাটটা ভাড়া দিচ্ছে 15,000 টাকা করে মান্থলি। মিউনিসিপাল ট্যাক্স 5% আর অ্যামাউন্ট রুপিস কত? 20,250। আদার ইনফরমেশন কি বলছে? আনরিয়ালাইজড এন্ড প্রিভিয়াস ইয়ার 23-24 রিলেটিং টু থার্ড ফ্ল্যাট অফ হাউস বি অ্যামাউন্টেড টু রুপিস 10,000। আর লোন নেওয়া হয়েছিল 20 লাখ টাকা 1/7 কেন? কনস্ট্রাকশনের লোন নেওয়া হয়েছিল হাউস বি, দেখি হাউস বি, লোনটা নেওয়া হয়েছিল হাউস বির জন্য। কনস্ট্রাকশন অফ হাউস বি ওয়াজ কমপ্লিটেড 1/6/2022। ইন্টারেস্ট লোন ইজ 12% পার অ্যানাম। নো রিপেমেন্ট ওয়াজ মেড। তো খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে, তো অঙ্কটা করতে হবে। হাউস বডি যেমন করতাম তার টাকার আগে, তারপর আমরা একটা করে অঙ্ক স্টার্ট করছি। বলবো এখানে এই অঙ্কে হাউস এ করতে হবে না, সবার প্রথম অ্যান্সার বললাম হাউস এ করতে হবে। কেন করতে হবে সেটা বলি। হাউস এটা ভাড়া দিয়েছি কাদের? বিজনেস, আমি যে বিজনেসে যারা এমপ্লয়ি আছে তাদেরকে ভাড়া দিয়েছি, ঠিক আছে তো, বিজনেস এমপ্লয়ীদের ভাড়া দিয়েছি। মানে আমি যে বিজনেস করছি আমার বিজনেসের এমপ্লয়ীদের ভাড়া দিয়েছি, এটা চলে যাবে বিজনেস প্রফেশনে আসে, এটা পিজিইপি তে আসে। কি বললাম, এটা কোথায় আসবে? পিজিইপি, বিজনেস প্রফেশনে আসবে, তো এটা আসবে না, ঠিক আছে তো। আর হাউস বি তে কটা ফ্ল্যাট ছিল? হাউস বি তে তোর 3টে ফ্ল্যাট ছিল। তার মধ্যে প্রথম ফ্ল্যাটটা কি করছে? ওন বিজনেস, এটাও তো হবে না, আগের দিন বলেছিলাম। তাহলে আবার কি করতে হবে? হাউস বির 2 নম্বর ফ্ল্যাট আর 3 নম্বর ফ্ল্যাটটা নিয়ে অঙ্ক করতে হবে, কিছু নেই। তাহলে দেখ প্রথমে লিখতে হবে, নোট লেখ, নোট লিখবি, হ্যাঁ নোটটা লিখ যেটা বলছি। যেহেতু নোট নাম্বার 1 লেখ, কি লিখবো? নোট নাম্বার 1 লেখ, হাউস এ হুইচ ইজ লেট আউট, which is let out, house A which is let out to an employee of SSC's business, okay, of SSC's business, which is like which is, repeat করতে হলে বলিস, which is incidental to his business, which is incidental to his business, and first flat of house B, and
first flat of house B and first flat of house B, which is used for his business, for his business are accessible, are accessible under the head, under the head লিখিস তো profit and gains, profit and gains, profit and gains, কি লিখলাম profit and gains লিখিস তো profit and gains of, profit and gains of business, ঠিক আছে business or profession, or profession। তাহলে আমি একটু পড়ে দিই ব্যাপারটা কি লেখা আছে, পুরো লেখা হলে বলিস আমি পড়ে দিচ্ছি, রিপিট করবো লেখাটা একবার। বলছে হাউস এ হুইচ ইজ লেট আউট টু অ্যান এমপ্লয়, মানে হাউস এটা কাকে ভাড়া দিয়েছি, এমপ্লয়ীদের ভাড়া দিয়েছে, অফ অ্যাসেসিস বিজনেস, মানে ব্যবসার যে মালিক, মানে ব্যবসা কি বলছি, এই যে বাড়িটার যে মালিক, বাড়িটার যে মালিক তার নিজস্ব একটা বিজনেস আছে, ঠিক আছে তো, এবং বিজনেস আছে, বিজনেস এমপ্লয়ি আছে, এমপ্লয়ি কাজ করে, তো এমপ্লয়ীদের ভাড়া দেওয়া হয়েছে বাড়িটা। তারপরে যে সূর্যবিদ্যা আছে, ঠিক আছে তো, ওর তো দুটো বাড়ি আছে, তো দুটো বাড়ি আছে, এই দুটো বাড়ি থাকার পাশাপাশি ও একটা আলাদা ব্যবসাও করে, সাইডে ব্যবসাও করে, এবং ব্যবসায় অনেকে চাকরি করে, এমপ্লয়ি চাকরি করে, সেই এমপ্লয়ীদের ও হাউস এ তে রেখে, এই হাউস এ তৈরি করেছে, যেখানে ওর যত এমপ্লয়ি আছে তারা থাকবে, বুঝলি তো, যেটা আমরা সেলাই করার সময় বলছিলাম রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, মালিকের নিজস্ব বাড়ি থাকলে কি হবে, এরকম ব্যাপার, বুঝলি, একটা স্টাফরা থাকবে, এরকম একটা ঘর করে রেখে দিয়েছে, স্টাফরা থাকবে, ঠিক আছে তো, হুইচ ইজ ইনসিডেন্টাল টু হিজ বিজনেস বলে দিয়েছে। এবার ওদেরকে ভাড়া দিয়েছি, ওর থেকে ভাড়া নেবো, কিন্তু এটা হাউস প্রপার্টি মেনে না নিয়ে এটা নিয়ে নেবো কোনে রে, পিজি, এটা বলেছে। আর বলছে ফার্স্ট ফ্ল্যাট অফ হাউস বি, হাউস বি তিনটে ফ্ল্যাট ছিল, তবে প্রথম ফ্ল্যাটটা কি করছি, হুইচ ইজ ইউজ ফর ইজ বিজনেস আর অ্যাসেসেবল আন্ডার দ্য হেড পিজি, বিজনেস পারপাস তো আসে না হাউস প্রপার্টিতে, এগুলো পিজি, তাহলে বোঝা গেল। তাহলে তোর কি কি হয়ে গেল বল, হাউস এ তো পুরো হয়ে গেল, হাউস বি তিনটে ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাট হয়ে গেল। আচ্ছা, এবার আমরা লোনের ট্রিটমেন্টটা করে নিই, তাহলে আমার ঝামেলা হবে না, ওয়ার্কিংসটা করে নিই, লোন, এই যে বি নম্বর পয়েন্টটা দেখিস তো, লোন, এই এন্ট্রিটা করবে, এটা 2 নম্বর ওয়ার্কিংস বলতে পারিস। যেমন আমরা আগের দিন শিখেছিলাম, প্রথমে কি লিখবো এখানে, ডেট অফ লোন টেকেন, ঠিক আছে, মনে হচ্ছে আগের দিন করেছিলাম কনস্ট্রাকশন পিরিয়ড, ওরকম লিখবো ডেট অফ লোন টেকেন, বল তারিখ বল, লোনটা নিয়েছে কত তারিখে, কোশ্চেন দেখে বল তারিখটা বল, লোনটা নেওয়া হয়েছে কত, 1/7/2020 লোন নেওয়া হচ্ছে। বাড়ি কমপ্লিট হয়েছিল কবে দেখ, কনস্ট্রাকশন লিখে দিয়েছিল কোশ্চেনে, কনস্ট্রাকশন কমপ্লিটেড বল, বাড়িটা কবে কমপ্লিট হয়েছে বলে দিয়েছিল কোশ্চেনে, বল 1/6/22, তাই তো, মনে পড়ছে, বাড়ি কবে কমপ্লিট হয়েছে 1/6/22, মনে পড়ছে তো, লোন নেওয়া হয়েছে এই তারিখে, বাড়ি কমপ্লিট এই তারিখে, আর কি শিখেছিলাম, যে বছর বাড়ি কমপ্লিট, মনে পড়ছে তো, তার আগে কি 31 মার্চ বলেছিলাম, তাহলে ঠিক এরকম সময় 31 মার্চ, কত হবে 31 মার্চ 2022, যে বছর বাড়ি কমপ্লিট হবে সেই বছরে 31 মার্চ, ঠিক আছে, এইটুক সময়কালটাকে কি বলা শিখেছিলাম, মনে পড়ছে তো, কি লিখেছিলাম, প্রি কনস্ট্রাকশন পিরিয়ড, কি লিখবো, প্রি কনস্ট্রাকশন পিরিয়ড, তাহলে হিসাব করে দেখ কত হচ্ছে, তাহলে দেখ 1/7/20 থেকে 31/22 অব্দি ক মাস হচ্ছে, 19 মাস নাকি, দেখ তো হিসাব করে দেখ তো, 19 মাস হচ্ছে, আমার হিসাবে 19 মাস হচ্ছে, তোদের কি 19 মাস বেরোচ্ছে, একটু দেখে নিস, এই তারিখ থেকে এই তারিখ অব্দি আমার হিসাবে 19 মাস বেরোচ্ছে, তোদের কি 19 মাস বেরোচ্ছে, তোরা একটু দেখে নিস।
কাউন্টিং কি একটু গন্ডগোল হয়েছে এখানে তো? 6 আর 3 9 মাস, 9 আর 12 21 মাস হচ্ছে। 21 হচ্ছে, 19 হচ্ছে না 21 হচ্ছে। ক্যালকুলেশনে গন্ডগোল হয়েছে। আর পোস্ট পিরিয়ড কাকে বলে? এই 31 22 থেকে শুরু হবে, শুরু হয়ে কতদিন অবধি যাবে? যতদিন না পর্যন্ত লোন কমপ্লিট হবে। যতদিন না পর্যন্ত লোনের টাকা শোধ হবে তাকে বলে পোস্ট পিরিয়ড। ঠিক আছে তো? এখন বলিস স্যার লোন কবে শোধ হয়েছে আমি জানি না। দেখ আমার তোর পক্ষে জানা সম্ভব? লোন চলছে তো? তুই জানিস না লোন কবে শোধ হয়েছে? তো এরকম রেখে দেবো। এটাকে বলে পোস্ট পিরিয়ড। কি লিখবো? মনে পড়ছে লোন নিয়েছিল কত বল ভাই? কত টাকা লোন নেওয়া হয়েছে? 20 লাখ টাকা। কত পার্সেন্ট? 12%। ক মাসে ইন্টারেস্ট বাকি ছিল? 12 মাস। তাহলে ইন্টু কর 12, 21/12 কর। 4,20,000, তাই তো? এত করে একটা 4,20,000। এই টাকাটা কটা কবে এই টাকাটা কবে কিনতে হবে শিখিয়েছিলাম? 5টা হিসাবে টাকাটা খেপে খেপে দিতে হয়। মানে এই 4,20,000 পার্টিকুলার কোনো এক বছর ছাড় পাবো না। 5টা প্রিভিয়াস ইয়ারে ছাড় পাওয়া যায়। তাহলে এই 4,20,000কে 5 দিয়ে ভাগ কর। কত হচ্ছে বল? 84,000। তারপরে লিখতে হবে না প্রি আর পোস্ট, মনে কর প্রি পোস্ট, আর এখানে কি লিখতে হবে? টোটাল। এখানে লিখবো ইয়ার। আচ্ছা, কোন ইয়ার থেকে শুরু হবে? কোন প্রিভিয়াস ইয়ার? যে বছর বাড়ি কমপ্লিট হয়। বাড়ি কমপ্লিট হচ্ছে কত? 1/6/22 মানে 22-23। 22-23 থেকে লেখার পর 22-23 আর 23-24, 24-25। হ্যাঁ হ্যাঁ, এমনি করলেই হবে। একদম ঠিক করেছিস, ওই করছি জাস্ট। 25-26, 26-27। তাহলে 22-23 কত ছিল বল? 22-23-এ করবো প্রি। প্রি তো সব করা করে 84,000 টাকা করে হবে। পোস্ট, পোস্টে কত হবে? পোস্ট পোস্টে কত হবে? 20 লাখ টাকা লোন দিয়েছিল, 12% সুদ। মানে কত মানে? 20 লাখের 12% দিলে কত? 12 দুগুণে 24, 2,40,000। তাই তো? পোস্টে 2,40,000 করে হবে। বুঝতে পারলি নিশ্চয়ই? গল্প কোনো সমস্যা নেই এখানে। বোঝা গেল? আমি তো বলি স্যার আপনি ব্যাকআপ পোস্ট গুলো করলেন না কেন? ও দরকার নেই। আমাদের কোন বছর চলছে? প্রিভিয়াস ইয়ার কত? 23-24 ব্যাস হয়ে গেল। প্রিভিয়াস ইয়ার 23-24, 23-24 কত হবে? 32,400 হবে, 3,24,000 হবে। আর তুমি তো ক্লিয়ার হলো? 3,24,000 হবে ইন্টারন্যাশনাল লোন। আমার এটাই দরকার ছিল, মেনলি এটাই দরকার। 3,24,000 ব্যাস, কাজ শেষ। এবার মেন অঙ্কে চলে আসবে। ধাক্কার হাউস ওয়ার্ড কি লিখবো প্রথমে? বল হাউস নাম্বার। কি লিখবো? হাউস নাম্বার বি, তাই তো? লেখ হাউস নাম্বার বি। ব্র্যাকেটে কি লিখবো? সেকেন্ড ফ্ল্যাট। তো হাউস নাম্বার বিটা কটা ফ্ল্যাট ছিল? 3টে ফ্ল্যাট। লেখা লিখবো কি? সেকেন্ড ফ্ল্যাট। সেকেন্ড ফ্ল্যাটটা কি ছিল বল? সেলফ অকুপাইড ফর ওন রেসিডেন্টস। সেলফ অকুপাইড ফর ওন রেসিডেন্স। তো
সেল কখন শুরু হয় জানিস তো? আগের দিন শিখিয়েছিলাম, নেট অ্যানুয়াল ভ্যালু থেকে শুরু হবে। নেট অ্যানুয়াল ভ্যালু থেকে শুরু হবে। তাহলে এখানে কি লিখবো? সেকেন্ড ঘরে লিখবো নীল। এর থেকে মাইনাস করবো কি? রিডাকশন। আন্ডার সেকশন 24 এটাই হবে কিন্তু ইন্টারন্যাশনাল লো। শোন, তুই লোনটা নিয়েছিলি যে 20 লাখ টাকা, কোন বাড়ি? প্রথম বাড়ি না দ্বিতীয় বাড়ি? 20 লাখ টাকা লোন নিয়েছিলি কোন বাড়ির জন্য? প্রথম বাড়ি না দ্বিতীয় বাড়ির জন্য? দ্বিতীয় বাড়ির জন্য। তাহলে ইন্টারেস্ট আসবে এখানে। ইন্টারেস্ট কত বের করলে? যত 1 ফিক্স করে 3,24,000। আচ্ছা, দ্বিতীয় বাড়িতে কটা ফ্ল্যাট ছিল? তিনটে ফ্ল্যাট ছিল। তো তিনটে ফ্ল্যাটের ইন্টারেস্ট কত হচ্ছে? 3,24,000। তাহলে একটা ফ্ল্যাটের কত হবে? 1,08,000। বুঝেছিস তো? এটা মাথায় রাখতে হবে। তিনটে লোন নিবি কত? 1,08,000। মাইনাস করে বাইরে ঘরে বসা, মাইনাস 1,08,000। কিনে বোঝা গেল তো? দেখি যে কি করে বেরোলো 1,08,000। 3,24,000 ইন্টু 1/8। হাউস বিট সেকেন্ড ফ্ল্যাট হয়ে গেল। হলো? এবার হাউস বিট থার্ড ফ্ল্যাট করবো, অঙ্কটা শেষ হয়ে যাবে। হাউস বি ব্র্যাকেটে লিখবি থার্ড ফ্ল্যাট। কি বলবো? ব্র্যাকেটে লিখ লেট আউট। আচ্ছা, বাড়িটা কোন শহরে আছে? কলকাতা। কলকাতায় থাকলে কি মিউনিসিপাল লিখতে হয়? গ্রস মিউনিসিপাল লিখবো তো, গ্রস মিউনিসিপাল ভ্যালু। মিউনিসিপাল কত ছিল দেখ কোশ্চেনে? বলতে পারি কেউ মিউনিসিপাল কত ছিল কোশ্চেনে? আমি বলছি, দেখ শোন, তোদের বুঝতে অসুবিধা হচ্ছে। আমি বলছি শোন, মিউনিসিপাল কত ছিল? লাস্ট লাইনটা পড়, হাউস বিল লাস্ট লাইনটা পড়। মিউনিসিপাল ট্যাক্স কত বলেছে? ট্যাক্সের টাকা কত দিয়েছে? 5%। ট্যাক্সের টাকা 5% দিয়েছে। ট্যাক্সের টাকা দিয়েছে 20,250। 20,250 ছিল ট্যাক্স। 20,250 ছিল ট্যাক্স। তাই আমি দেখাচ্ছি, দেখ ভালো করে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধর মিউনিসিপাল ট্যাক্স কত পার্সেন্ট বলেছে? 15%, তাই না? 5%। এখানে লিখলাম মিউনিসিপাল ট্যাক্স, এখানে লিখলাম মিউনিসিপাল ভ্যালু। মিউনিসিপাল ট্যাক্স বলেছে 5%। 5% কথাটার অর্থ কি? ভ্যালু যদি 100 টাকা হয় তাহলে 5 টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে এখানে লিখলাম ট্যাক্স দিতে হবে 5 টাকা যদি 100 টাকা ভ্যালু হয়। ট্যাক্স বলেছে 20,250, তাহলে ভ্যালু কত? 100/5 ইন্টু 20,250 কত হচ্ছে? 4,00,000 টাকা। মিউনিসিপাল কত বেরোলো বুঝতে পারলি? 4,05,000 কি করে বেরোলো নিশ্চয় বুঝেছিস? আচ্ছা আচ্ছা, শোন আমাকে বল, অ্যান্সার দে, এখন শেষ হয়নি। এই যে 4,05,000 যে বেরোলো, এই 4,05,000 বেরোলো, এটা কি মিউনিসিপাল? আমি তো বলে দিচ্ছি। আমি আগের দিন বলেছিলাম, আর না বললে শুনে রাখ, মিউনিসিপাল ট্যাক্স কোন ভ্যালুর উপর চার্জ করা হয়? মিউনিসিপাল ট্যাক্স নেট মিউনিসিপাল ভ্যালুর উপর চার্জ করা হয়। কি বললাম? মিউনিসিপাল ট্যাক্স কোন ভ্যালুর উপর চার্জ করা হয়? নেট মিউনিসিপাল ভ্যালু। আবার বলছি, মিউনিসিপাল ট্যাক্স কোন মিউনিসিপালের উপর চার্জ করা হয়? নেট মিউনিসিপাল ভ্যালুর উপর চার্জ করা হয়। তাহলে এখানে যে তোর, এখানে ভালো করে দেখ, তাহলে এই 4,05,000 কি মিউনিসিপাল জানিস তো? এটা নেট। বুঝতে পেরেছিস? ওরা তোকে বলেছে মিউনিসিপাল ট্যাক্স বলে দিয়ে 20,250, এই 20,250 কি করে বের করেছে? নেটের উপরেই করেছে। নেটের উপরই 5% করে 20,250 বেরিয়েছে। তাহলে এটা তো নেট মিউনিসিপাল ভ্যালু। আচ্ছা, এটা হচ্ছে নেট মিউনিসিপাল ভ্যালু। নেট মিউনিসিপাল ভ্যালু, এটা হচ্ছে নেট মিউনিসিপাল ভ্যালু। তাহলে গ্রস কত হবে? যেটা বেরোলো 4,05,000 ইন্টু এটা কি হবে? 10/9। আর যার দাম নেট দিয়ে দিলে গ্রস কি করতে হয়? 10/9 করতে হয়। নেটের সাথে 10/9 করলে গ্রস হয়। কর কত হচ্ছে? 4,50,000। এটা হচ্ছে সেকেন্ড বাড়িটার মিউনিসিপাল ভ্যালু। সেকেন্ড বাড়ির মিউনিসিপাল ভ্যালু কত হলো বল? 4,50,000।
হ্যাঁ হবে হবে হবে। তা তিনটে বাড়ির বিরুদ্ধে হলো 4,50,000, তাহলে একটা বাড়ি কত? 1,50,000। তাহলে বুঝতে পারলি যে এই 1,50,000 লেখায় লিখবো, এই যে 4,50,000 ইন্টু 1/1.5 টাকা প্রথম গড়। এগুলো যেমন করলাম না পরীক্ষা হলে অবশ্যই করে করে দেখাবে তুই। ঠিক আছে, এবার টুকে রেখ, এরকম টুকে রাখ, নাহলে ওয়ার্ক কিসে টুকে রাখ, পরে ভুলে যাবি না। কি লিখেছি এখানে দেখ, একদিকে লেখা আছে মিউনিসিপাল ট্যাক্স আর একদিকে মিউনিসিপাল ভ্যালু। এখানে লেখা আছে কি লেখা আছে, এদিকে মিউনিসিপাল ট্যাক্স এদিকে মিউনিসিপাল ভ্যালু লিখেছি। তারপর 5 টাকা ট্যাক্স আর 100 টাকা ভ্যালু, তাহলে ট্যাক্স 20,250 হলে কোশ্চেন মার্ক করে কত? 4,05,000 লিখেছিলি না? 4,05,000 বেরিয়ে গেল, যেটা এটা হচ্ছে নেট মিউনিসিপাল ভ্যালু। কি লিখলাম এটা? লেখ 4,05,000 যেটা বেরোলো সেটা কি বেরোলো, তাকে বলে নেট মিউনিসিপাল ভ্যালু। লিখিস নেট মিউনিসিপাল ভ্যালু। এবার লিখবি, পরের লাইন লিখবি 4,05,000 ইন্টু 10/10, এটা করলে কি হয়? গ্রস লিখে দে, লিখে দে গ্রস মিউনিসিপাল ভ্যালু। তাহলে গ্রস কত বেরোলো বল? 4,50,000। ক্লিয়ার এতদিন? মেন অঙ্কে চলে আসবে। তাহলে কত হলো? 1,50,000 টাকা মেন অঙ্কে। গ্রস মিউনিসিপাল কত? 1,50,000। এবার বলো অঙ্কে ফেয়ার রেট বলেছিল? ফেয়ার রেট স্ট্যান্ডার্ড কিছু বলেছিল? আমি বললাম ফেয়ার রেট স্ট্যান্ডার্ড কিছু বলেছে? না, তাহলে এনএলএ। এই যে 1,50,000 টাকা বেরোলো এটাকে বলে স্টেপ 1। লেখ স্টেপ 1 করে লেখ। কি লিখবো? রিজনেবল এক্সপেক্টেড রেট। ঠিক আছে, এটা 1,50,000 টাকা বেরোলো। রিজনেবল এক্সপেক্টেড রেট কত বেরোলো? 1,50,000 টাকা। এবার স্টেপ 2 দিয়ে লেখ অ্যানুয়াল রেট, মন দিয়ে শুনবি হ্যাঁ। স্টেপ 2 দিয়ে লিখবি কি? অ্যানুয়াল রেট মাইনাস আনরিয়ালাইজ রেট, মাইনাস আনরিয়ালাইজ রেট। এবার কোশ্চেন পড়ে বল অ্যানুয়াল রেট কত বলেছিল? কোশ্চেন পড়ে বল অ্যানুয়াল রেট কত বলেছিল? রেট কত করে বলেছিল? থার্ড ফ্ল্যাটটা ভাড়া দিয়েছি 15,000 টাকা করে, তাহলে 15,000 ইন্টু 12 একই না? 1,80,000। এবার দেখ আনরিয়ালাইজড কত বলেছিল লাস্ট পয়েন্টে? বলতে 23-24-এ থার্ড ফ্ল্যাটটা হাউস বিট যে থার্ড ফ্ল্যাট ছিল 10,000 টাকা পাইনি। এবার দেখ যে কোনো আনরিয়ালাইজড রেন্টের ডিডাকশন পাবি না, শুধু প্রিভিয়াস ইয়ার থাকলেই পাবি। এখানে যে আনরিয়ালাইজড দিয়েছে কোন বছরের আনরিয়ালাইজড দিয়েছে? প্রিভিয়াস ইয়ার, তাই ডিডাকশনটা হবে। কত টাকা ছিল আনরিয়ালাইজড দেখ, কোশ্চেন পড়ে বল। 10,000। কত হচ্ছে তাহলে? 1,70,000 হয়ে গেল। তাহলে দুটোর মধ্যে বড় কোনটা? 1,50,000 1,70,000 মধ্যে বড় হচ্ছে 1,70,000। যেটা বেরোলো তাকে বলে স্টেপ 3। এটা কি বলে জানিস তো? স্টেপ 3 লিখবো গ্যাপ, গ্রস অ্যানুয়াল ভ্যালু লিখ। ব্যাকেটে লিখ হায়ার অফ স্টেপ 1 and স্টেপ 2 হলো 1,70,000।
এর থেকে লেস করবি কি মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner. Municipal tax or any other tax paid by the owner. দেখ অঙ্কে মিউনিসিপাল ট্যাক্স বলেছিল কত টাকা বল 20,250 টাকা তো পুরো বাড়ি তাহলে একটা বাড়িতে কটা ফ্ল্যাট 3টে ফ্ল্যাট তাহলে 1/3 কর 20,250 কে 1/3 কর কত হচ্ছে 6,750 ঠিক আছে বাদ দে কত হচ্ছে দেখ 1,70,000 থেকে 6,750 বাদ দিয়ে বল কত হচ্ছে 1,63,250 1,60,250 যেটা বেরোলো তাকে বলে কি নেট অ্যানুয়াল ভ্যালু যেটা বেরোলো তাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু ঠিক আছে কি বলে নেট অ্যানুয়াল ভ্যালু এবার মাইনাস কর কি লিখবি ডিডাকশন আন্ডার সেকশন 24 প্রথমে লিখবি কি স্ট্যান্ডার্ড ডিডাকশন 30% হবে কত 1,63,250 তার উপর 30% করে দেখ কত হচ্ছে 48,975 প্রথম করে লেখ 48,975 লাস্ট ইন্টারেস্ট অন লোন এখানে যে 1,08,000 হবে কোনো সন্দেহ নেই মনে কর পুরো বাড়ি ইন্টারেস্ট লোন ছিল 3,24,000 এই হলো ওই বাড়িতে 3টে ফ্ল্যাট আছে প্রতিটা পার্টে কত করে যাবে ইন্টারেস্ট লোন 1,08,000 করে এখানে লেখ 1,08,000 1,56,975 1,56,975 বাদ দিয়ে বল কত হচ্ছে সে 6,275 6,200 আর আগে কত ছিল 1,08,000 মাইনাস 1,08,000 তাহলে কত হচ্ছে দেখ করে দেখ প্লাস মাইনাস 1,01,700 বলছে ঠিক আছে এটাকে বলে ইনকাম অফ দাঁড়া দেখি আচ্ছা এখানে উপরে মাইনাস 1,08,000 ছিল তাই তো তাহলে এটা মাইনাস হলে লস ফর হাউস বটে হয়ে গেল লস ফর হাউস বডি দেখ একটা গড় আছে ঠিক আছে বুঝতে পারলি তো 21 নম্বর অঙ্কটা তাই তো দেখ 21 নম্বর অঙ্কটা এই অঙ্কটা দেখ 2021 অনার্সে এসেছিল কি বলছে দেখ মিসেস সায়নী মল্লিক ঠিক আছে ফার্নিশ দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24 দেখ প্রথম বাড়িটা কলকাতায় দ্বিতীয় বাড়িটা মিদনাপুরে ঠিক আছে তো প্রথম বাড়িটা কি লেট আউট দিয়েছে আর দ্বিতীয় বাড়িটা কি সেলফ অকুপাইড দিয়েছে ঠিক আছে কত ইজি অঙ্ক এবার কলকাতায় যে বাড়িটা দিয়েছে লেট আউট তো আর লেট আউট দেখ কলকাতায় বাড়ি থাকলে কলকাতা মানে মেট্রো সিটিতে বাড়ি হলে কোন তা গ্রস মিউনিসিপাল ক্যালকুলেট করতে হয় দেখ ওরা গ্রস দিয়ে দিয়েছে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই তো অঙ্কটা না করতে করতে বেটার লাগে বুঝছো অঙ্কটা আরম্ভ কর টাকটা কেটে নে আগে রুপিসের 3টে ঘর কর রুপিসের 3টে ঘর কর হ্যাঁ এই রুপিসের 3টে ঘর নেবে তুমি লিখো পার্টিকুলার্স
রুপিস রুপিস রুপিস, পার্টিকুলার রুপিস রুপিস রুপিস, ঠিক আছে। আর কর, প্রথমে লেখ, কি লিখবি? হাউস ওয়ান, লেখ হাউস ওয়ান, ব্র্যাকেটে কি লিখবি? লেট আউট, ঠিক আছে। প্রথমে লেখ গ্রস মিউনিসিপাল ভ্যালু, লেখ গ্রস মিউনিসিপাল ভ্যালু, ঠিক আছে, লিখেছিস গ্রস মিউনিসিপাল ভ্যালু। কত টাকা ছিল গ্রস মিউনিসিপাল ভ্যালু? কোশ্চেন পড়ে বল। 3,75,000। 3,75,000, ঠিক। তার নিচে লেখ ফেয়ার রেট, কি লিখবি? ফেয়ার রেট কত বলেছিল কোশ্চেনে? কোশ্চেন পড়ে বল, ফেয়ার রেট কত বলেছিল? 7,50,000। এবার বল, শিখিয়েছিলাম নিয়ম, এই দুটোর মধ্যে বড় কোনটা? 7,50,000। লেখ, ঠিক। তার নিচে লেখ 7,50,000। তার নিচে লেখ স্ট্যান্ডার্ড রেট, তার নিচে লেখ স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড রেট কত বলেছে কোশ্চেন পড়ে বল? 9 লাখ টাকা। তাহলে এই দুটোর মধ্যে কি বলবো? কত স্ট্যান্ডার্ড রেট? 6,87,500। তাহলে কে বললো 9 লাখ টাকা? ভুল বলিস না, লেখা হয়ে যাচ্ছে 6 লাখ। ভালো করে দেখে নে, তারপর বল 6,87,500। তো বল এই দুটোর মধ্যে কি বলবো ছোট? ছোট কত? 6,87,500 টাকা, লেখ 6,87,500, ঠিক আছে, হয়ে গেল। এটাকে কি বলে? এখানে লেখ স্টেপ ওয়ান, তাই তো, লিখতে হবে স্টেপ ওয়ান। কি লিখবো? রিজনেবল এক্সপেক্টেড রেট, রিজনেবল এক্সপেক্টেড রেট হয়ে গেল স্টেপ ওয়ান দিয়ে, ঠিক আছে। এবার লেখ স্টেপ টু, কি লিখতে হবে? অ্যানুয়াল রেট, এই তো। বল দেখি কোশ্চেনে বলেছিল অ্যানুয়াল রেট, বল দেখি কোশ্চেন পড়ে বল অ্যানুয়াল রেট কত বলেছিল? 9 লাখ টাকা। এবার এই দুটোর মধ্যে কি বলতাম? বড়, বড় কত? 9 লাখ টাকা। কি লিখবি? লেখ স্টেপ থ্রি, গ্রস অ্যানুয়াল বলে। এই অঙ্কটা খুব সোজা লাগে, দেখ সেরকম কিছু নেই, জানিস এটা? এটা 2021 সালে পরীক্ষা এসেছিল, যে বছর অনলাইন পরীক্ষা হয়েছিল, ঠিক আছে তো। গ্রস অ্যানুয়াল ভ্যালু, কি লিখলাম? গ্রস অ্যানুয়াল ভ্যালু। এবার দেখ, ঠিক তার নিচে লেখ লেস, আচ্ছা না, ব্যাকেটে একটা কথা লিখতে হতো না, হায়ার অফ স্টেপ ওয়ান এন্ড স্টেপ টু, লেখ হায়ার অফ স্টেপ ওয়ান এন্ড স্টেপ টু, ঠিক। তার নিচে লিখবো লেস মিউনিসিপাল ট্যাক্স, লেখ লেস মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner, ঠিক আছে। কি লিখলাম? মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the, কোথায়? দেখ কোশ্চেনটা দেখে নি, কোথায় কি বলছিস। মিস করে গেছি, দাঁড়া, একটা জিনিস মিস করে গেছি আমরা, ঠিক আছে তো। এখানে একটু বুঝছি, কোশ্চেনে ভ্যাকেন্সি ছিল দেখা হয়নি, কোশ্চেনে ভ্যাকেন্সি ছিল দেখা হয়নি। আচ্ছা যাই হোক, বাদ দে। এই দুটোর মধ্যে এটা আর এটার মধ্যে বড় কত? 9 লাখ টাকা হয়ে গেল। এবার স্টেপ থ্রি দিয়ে লেখ, স্টেপ থ্রি দিয়ে কি লিখবি? হায়ার অফ, হায়ার অফ স্টেপ ওয়ান এন্ড স্টেপ টু, লিখলাম হায়ার অফ স্টেপ ওয়ান এন্ড স্টেপ টু, 9 লাখ টাকা, ঠিক আছে তো। এবার লিখবো কি? লেস লস ডিউ টু ভ্যাকেন্সি, লস ডিউ টু ভ্যাকেন্সি। তা ভ্যাকেন্সি ক মাস ছিল বল? 3 মাস ছিল।
ভ্যাকেন্সি ছিল তোর 3 মাস, কিন্তু তোর অ্যানুয়াল রেন্ট বলে দিয়েছিল 9 লাখ টাকা। তো 9 লাখ টাকা অ্যানুয়াল রেন্ট মানে কত? 12 মাসে রেন্ট 9 লাখ টাকা হলে 3 মাসে কত? কর, 9 লাখ/12 × 3, 9 লাখ/12 × 3 কর, 2,25,000। 2,25,000। বাদ দে, বাদ দিয়ে বল কত হচ্ছে? 6,75,000। এটাকে বলা হয় গ্রস অ্যানুয়াল ভ্যালু। এটাকে বলা হয় গ্রস অ্যানুয়াল ভ্যালু, ঠিক আছে? এবার লিখ মাইনাস মিউনিসিপাল ট্যাক্স, or any other tax paid by the owner। এ লিখলাম মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner, ঠিক আছে তো? মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner। এবার কোশ্চেন পড়ে দেখ মিউনিসিপাল ট্যাক্স কত বলেছিল ওকে? দেখ মিউনিসিপাল ট্যাক্স বলে দিয়েছিল 40,000 টাকা, ঠিক আছে? আর কিছু বলেছিল? বলছি ইন কেস অফ হাউস নাম্বার 1 মিউনিসিপাল ট্যাক্স ফর দ্য লাস্ট কোয়ার্টার রিমেন আনপেড। লাস্ট কোয়ার্টার আনপেড আছে, ঠিক আছে? লাস্ট কোয়ার্টার আনপেড আছে, তার মানে এখানে মিউনিসিপাল ট্যাক্স হাউস ওয়ানে 40,000 টাকা মানে কি? এখানে কোথাও বলেছে মিউনিসিপাল ট্যাক্স 40,000 টাকা পে করে দিয়েছি? এখানে কোশ্চেনে কোথাও বলেছে মিউনিসিপাল ট্যাক্স 40,000 টাকা পে করে দিয়েছি? এই যে মিউনিসিপাল ট্যাক্স 40,000 এটাকে পেড বলেছে না। হ্যাঁ, আমি এরকম বলতেই পারি মিউনিসিপাল ট্যাক্স 40,000 টাকা দিতে হবে, কিন্তু লাস্ট কোয়ার্টার পে করে দিই। তাহলে বছরে কটা কোয়ার্টার হয় জানিস? 4টে কোয়ার্টার হয়। তো 4টে কোয়ার্টার ভ্যালু 40,000 টাকা হলে একটা কোয়ার্টার ভ্যালু কত? 10,000 টাকা। 40,000 মধ্যে 10,000 টাকা দেয়নি, তো দিয়েছে কত? বুঝতে পেরেছিস তো ব্যাপারটা? এখানে লিখতে হবে লাইক মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার 30,000 টাকা লিখবি। কত টাকা লিখবি? 30,000 টাকা লিখ, ঠিক আছে? 30,000 টাকা লিখ। 6,75,000 থেকে 30 বাদ দিলে কত হবে? 6,45,000। যেটা বেরোলো তাকে কি বলে? নেট অ্যানুয়াল ভ্যালু। কি বললাম? নেট অ্যানুয়াল ভ্যালু। কি লিখলাম? নেট অ্যানুয়াল ভ্যালু। শুনলি তো কি লিখলাম? নেট অ্যানুয়াল ভ্যালু। যেটা বেরোলো তাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু। এবার লিখবো কি? ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন। কত পার্সেন্ট পাওয়া যায় বল? 30%। 6,45,000 উপর 30% কর, কত হচ্ছে? 1,93,500। কত হচ্ছে বল? 1,93,500। ঠিক তার নিচে লেখ ইন্টারেস্ট অন লোন। ঠিক তার নিচে লেখ ইন্টারেস্ট অন লোন, ঠিক আছে? লাস্ট এটা করলে তো হয়ে যাচ্ছে। এবার দেখ লোনের ব্যাপারটা দেখ। লোন প্রথম বাড়িতে ইন্টারেস্ট অন লোন কত বলেছে বল? প্রথম বাড়িতে 31,250 বলে দিয়েছে। প্রথম বাড়িতে ইন্টারেস্ট অন লোন কত বলেছে? 31,250। লিখে দে ইন্টারেস্ট অন লোন, লেখ 31,250। লেখ 31,250। দুটো যোগ করে বল কত হচ্ছে? 24,550। 2,00,000 24,550। 24,750। বাদ দিয়ে বল কত হচ্ছে? 4,20,250। 4,20,250। তাহলে প্রথম বাড়িটা হলো দেখ, তাই তো? হাউস ওয়ানটা হলো। বোঝা গেল? হাউস ওয়ানটা বোঝা গেল? হাউস ওয়ানটা হলো। হাউস বি টু করবো, বি না টু, এখানে টু বলেছে।
হাউস টু এটা কি পারপাস? সেলফ, কি বলেছিল? সেলফ অকুপাইড। সেলফ অকুপাইড শুরু হয় কোথা থেকে? আগের অঙ্কটা করলাম, বল। নেট অ্যানুয়াল ভ্যালু, 2 নম্বর ঘরে লিখবো নীল। লেস করব কি? ডিডাকশন আন্ডার সেকশন 24, শুধুমাত্র ইন্টারন্যাশনাল লোন আসবে, শুধুমাত্র ইন্টারন্যাশনাল লোন আসবে, ব্যাস। এবার দেখ পর ইন্টারন্যাশনাল লোনটা কি বলেছিল, দ্বিতীয়বার ইন্টারন্যাশনাল লোন কত টাকা? দেখ ভালো করে পড়ছি, হ্যাঁ। হাউস নাম্বার 2টা, হাউস নাম্বার 2 করার জন্য তুই লোন নিয়েছিলি, দেখ লোন টেকে লোন নিয়েছিলি, কেন লোন নিয়েছিলি? ফর কনস্ট্রাকশন, বাড়িটা তৈরি করার জন্য লোন নিয়েছিলি, কত টাকা? 25 লাখ টাকা লোন নিয়েছিলি। এবার দেখ ডেট অফ টেকিং লোন, কবে লোন নিয়েছিলি? 30/9/13 লোন নিয়েছিলি, লোন নিয়েছিলি কবে? 30/9/13, ঠিক আছে। তাহলে লোন নেওয়ার ডেট বলে দিয়েছে, ঠিক আছে। শুনছিস তো, লোন নেওয়ার ডেট তোকে বলে দিয়েছে। আর বাড়িটা কবে কমপ্লিট হয়েছে? 25/8/17। তোকে না এই আমি যে ইন্টারন্যাশনাল লোনের যে কনসেপ্ট শেখাচ্ছি ওয়ার্কিং করে, এটার জন্য তোকে জানিস কি কি বলতে হবে? একটু তোকে আগের দিন বলিনি, নিয়মটা বলে দিচ্ছি। লো আর কথা শুনবি কিনা, কবে লোন নিয়েছে এটা বলতে হবে, আর বাড়িটা কবে কমপ্লিট হয়েছে এটাও বলতে হবে। কি বললাম বুঝতে পারলি? কবে লোন নিয়েছে, কবে বাড়ি কমপ্লিট বলতে হবে, এবং যবে লোন নেবে আর যবে বাড়ি কমপ্লিট হবে, এটা 5 বছরের মধ্যে হতে হয়, নিয়ম 5 বছরের মধ্যে হতে হবে। এখন যদি বলে স্যার যদি 5 বছরের বেশি লেগে যায় তাহলে এই নিয়ম কাজ হবে না, তখন অন্য নিয়ম, ঠিক আছে তো, তখন অন্য নিয়ম, ঠিক আছে তো, কি বললাম বুঝলো? আর থাকবে 5 বছরের মধ্যে বাড়িটা কমপ্লিট করতে হবে। রুলটা কি? যবে লোন নেবে এবং লোন নেওয়ার 5 বছরের মধ্যে তোকে বাড়িটা কমপ্লিট করতে হবে, লোন নেওয়ার 5 বছরের মধ্যে বাড়ি কমপ্লিট করতে হবে। তাহলে বলতো ডেটটা দেখে মনে হচ্ছে 5 বছরের মধ্যে কমপ্লিট হয়েছে? 13তে লোন নিয়েছিস তুই, 17তে বাড়ি কমপ্লিট হলে 5 বছরের মধ্যে হয়েছে, তাহলে এই নিয়মটা করা যাবে, ঠিক আছে। ওয়ার্কিংসটা করবো, হ্যাঁ ওয়ার্কিং ওই শেপ কর, ছবি আঁক। এই টাইমলাইনটা আঁকতে থাক, ঠিক আছে। আচ্ছা এই দেখ টাইমলাইনটা ড্র করলাম, এই এখানে লিখবো কি? ডেট অফ লোন টেকেন, লিখবো ডেট অফ লোন টেকেন। আচ্ছা আমাকে বল দেখি লোনটা নিয়েছি তার ডেট কত আছে? 30/9/15-তে লোন নিয়েছি, আর এখানে ধর বাড়ি কমপ্লিট হয়েছে, কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে কবে? 30/9 বল 25/8/17। ও তাই বল। লোনটা নিয়েছি 30/9 কততে? 13তে, 30/9/13তে লোনটা নিয়েছি, 30/9/13তে, আর বাড়িটা কমপ্লিট হয়েছে কবে বল? 25/8/17, ঠিক আছে। ঠিক তার আগে 31 মার্চ শিখিয়েছিলাম, তাহলে কত হবে? 31/3/17। এই পিরিয়ডটাকে কি বলা হয়? প্রি কনস্ট্রাকশন পিরিয়ড, হ্যাঁ কি না? তাহলে কাউন্ট করে দেখ এই সময় থেকে এই সময়টা কত মাস হচ্ছে? একটু গুনি, আমিও গুনি। সেপ্টেম্বর হয়ে গেল, তাহলে রইল বাকি কি? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে 6 মাস। তার মানে তোর, আমি এখানে জাস্ট একটু রাফ করছি তোদের বোঝার জন্য, 13-14তে 6 মাস, ঠিক আছে, তাই তো। 14-15তে ক মাস? 12 মাস। 15-16তে 12 মাস, ঠিক আছে তো। আর 16-17তে 12 মাস। বুঝতে পারছিস পিরিয়ডটা? বুঝতে কি করলাম? তাহলে 12 আর 6 টোটাল কত মাস হচ্ছে? 42 মাস। আমি বলবো তোরা এভাবে লিখে লিখে করিস, তাহলে তোর ভুল হবে না। এই মুখোমুখি করছিস তো এরকম গন্ডগোল হচ্ছে। 42 মাস কি করে হলো বোঝা গেল তো? তাহলে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড কত হলো? 42 মাস। এটা লিখে দিবি পাশে, 42 মাস। আর এটাই বুঝছি, এটা করবি কিন্তু পরীক্ষায় করে দেখাবি, এটা করে দেখাবি। এই 42টা কি করে বেরোলো বুঝতে পারলি তো? নাকি লিখে নে, লিখে নে, বলছি লেখ। হ্যাঁ টাইম লাইনটা ড্র কর, ড্র করলে কর, দিলাম টাইম লাইনটা ড্র কর। টাইম লাইন ড্র করেছিস তো?
টাইম লাইন ন করলে হবে না, এই লেখাগুলো প্রপারলি লিখবি, কিন্তু লেখা প্র্যাকটিস কর, তাহলে পুরো শিখিয়ে যাবি অঙ্ক। লেখাগুলো লিখে নে আগে, প্রথমে লেখ ডেট অফ লোন টেকেন, লেখ এগুলো, লেখাগুলো লেখ, সব লেখ, এই লেখাগুলো লেখ, যেমন যেমন ভাবে লিখলাম তেমন লেখ। এখানে কি লিখেছি? ডেট অফ লোন টেকেন, ঠিক আছে তো? এখানে লিখলাম ডেট অফ লোন টেকেন 30/9/13, ঠিক আছে? 30/9/13 ডেট অফ লোন টেকেন 30/9/13। এখানে লিখলাম কনস্ট্রাকশন কমপ্লিটেড 25/8/17, 25/8/17 লিখেছিস? আর যেদিন বাড়ি কমপ্লিট হলো ঠিক তার আগে 31 মার্চ, ঠিক আছে? এবার এখানে অ্যারো দিলাম, দেখ কেমন অ্যারো দিয়েছি, দেখিস তো? হ্যাঁ, এই পোর্শনটাকে কি বলে? প্রি কনস্ট্রাকশন পিরিয়ড, দেখেছিস তো? এটা কত মাস হচ্ছে? 42 মাস। কি করে 42 বেরোলো সেটা দেখালাম। 13/14 6, 14/15 12, 15/16 12, 16/17 12, টোটাল 42, বুঝেছিস? ঠিক আছে তো? টোটাল 42 হলো, করেছিস তো? এইভাবে করে করে দেখাবি, তাহলে আর ভুল হবে না। তাহলে বল আমাকে আরেকবার বল, লোন কত টাকা নিয়েছিলাম? 25 লাখ টাকা। 25 লাখ টাকা লোন নিয়েছিলাম, কত বছর সুদ দিতে হবে? 8%। একটা জিনিস দেখলি, যতগুলো অনার্সের অঙ্ক কর সব করা অঙ্কে ইন্টারেস্ট এটা দিয়েছে, কিন্তু জেনারেল দিচ্ছে না, দেখিস তো? 25 লাখের 8% ইন্টু কমাস, কমাস 42 মাসের সুদ করে দেখ। 25 লাখ ইন্টু 8% ইন্টু 42/12 কত? 7 লাখ টাকা সুদ। এবার এই যে 7 লাখ টাকা ইন্টারেস্ট হলো, তুই কি কোনো পার্টিকুলার একটা বছরের ডিডাকশন পাবি? 5 বছরে পাবি। তাহলে 5 বছর ডিডাকশন পেলে কি করতে হবে? 7 লাখ/5, একই না? 7 লাখ/5 করলে কত হবে? 1,40,000। তারপর এখানে কি লিখতাম? পুরো সেম টু সেম, এই পুরো। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করছি, প্রতিটা অঙ্কে একই রকম করছি, আলাদা করছি কিছু? পুরো সেম টু সেম। প্রিভিয়াস ইয়ার, তারপর লিখতাম কি এখানে প্রি পিরিয়ড, তারপর লিখতাম পোস্ট পিরিয়ড, তাই তো? তারপর লিখতাম টোটাল। এখন তোদের মনে যদি কোনো কোশ্চেন থাকে, স্যার প্রথমে কোন বছরটা লিখবো, কি বলেছিলাম মনে আছে? যে বছর বাড়ি কমপ্লিট হবে। কোন বছর বাড়ি কমপ্লিট বল? বাড়ি কমপ্লিট হচ্ছে 31/3/17, মানে 17/18, মানে 31 সরি, বাড়ি কমপ্লিট তো 25/8/17, 31/17 বাড়ি কমপ্লিট হয়েছে 25/8/17। তাহলে বাড়ি কমপ্লিট হয়ে 25/8/17, মানে 17/18 বাড়ি কমপ্লিট, 17/18, 17/18। তা প্রিভিয়াস ইয়ার লিখবো কত? 17/18, ঠিক আছে? তারপর লিখবো কত বল? 18/19, ঠিক আছে? তারপর লিখবো কত বল? 19/20। খুব ভাইটাল জিনিস, এখানটা দেখবি, এখানটা কিন্তু ভালো কাজ আছে, দেখবি ভালো কাজ আছে। 19/20। তারপর লিখবো কত? 20/21। তারপর লিখবো 21/22, ভালো করে বোঝ। একটা জিনিস খেয়াল করিস, কিন্তু এখানে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ বল। 5 বছর এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে। আর কুড়িতে ইন্টারেস্ট কত করে বসবে? 1,40,000 করে, ভালো করে জায়গাটা দেখে নে, তারপর তুই ঢুকতে পারবি। তারপর 1,40,000, তারপর 1,40,000, তারপর 1,40,000, তারপর 1,40,000, বুঝেছিস তো এটা কি লিখলাম? বুঝেছিস তো? আচ্ছা, পোস্ট, তুই কি কোনো রকমের টাকা শোধ করেছিস? লোন নিয়েছিস, কোনো টাকা শোধ করেছিস? তুই যে লোন নিয়েছিস 25 লাখ টাকা, একটা টাকা শোধ করেছিস? না। তাহলে পুরো টাকাই বাকি আছে, তাহলে কত টাকা শোধ হবে? 25 লাখের উপর 8%। 25 লাখের 8% করলে কত হয় বল? 25 লাখের 8% করলে কত হয়? করে দেখ। 2 লাখ টাকা। তাহলে পোস্টের সুদ কত করে হয় বল? এই দেখ, 2 লাখ টাকা, 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 21/22। তারপর কি করবো? 22/23, কি রে? 22/23 এদিক তাকা, এই দিক তাকা একদম, এখানের দিক তাকা। এখানে আমি ড্যাশ দিলাম, কেন ড্যাশ দিলাম বুঝতে পেরেছিস? কারণ আমি কি বলেছিলাম, এই যে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড ইন্টারেস্ট তার ডিডাকশন ক বছর পাবো? 5 বছর পাবো। তো এটা কত? 5 বছর হচ্ছে না 6 বছর? ডিডাকশন দেবে আর? তো ডিডাকশন দিয়ে দিয়েছি, 1,40,000, 5 গুণ 7 লাখ, 7 লাখ দিয়ে দিয়েছিস। আবার কেন দেবে 6 নম্বর বছরে? বুঝতে পারলি কেন বললাম? তাহলে এখানে কত হবে? 2 লাখ টাকা। তাহলে আগের অঙ্কগুলো এরকম সিচুয়েশন এসেছিল? এগুলো দেখিয়ে দিলাম, এটাও দেখিয়ে দিলাম। তারপর কি 23/24, এখানে তো কিছু হবে না, তাহলে এখানে কত হবে? 2 লাখ টাকা। বুঝতে পারলি? এখন তুই বলবি, স্যার আপনি এতগুলো বছর করলেন কেন? আমার কোন বছরটা লাগবে? আমার কোন বছর লাগবে? আমি অ্যাকাউন্ট ট্যাক্সেশন যে করছি, কোন বছরে ট্যাক্সেশন করছি? 23/24। তাহলে আমার কোনটা লাগবে? এটাই তো লাগবে। তাহলে আগেরগুলো তো বেকার, আগেরগুলো লাগবে না, কিন্তু তোকে বোঝানোর জন্য করলাম। এবার তুই যত অঙ্ক ভালো বুঝতে পারবি, তুই যদি সত্যি পুরো ভালো করে পুরো কনসেপ্ট মাথায় ঢুকে তুই ডাইরেক্ট 23/24 করবি। বুঝতে পারলি তো?
এই জন্য একটু এখন প্র্যাকটিস করে নে, তারপর আস্তে আস্তে করবি। তো কত হলো? 2 লাখ টাকা। বুঝতে পারলি কি বললাম? কত লিখলাম 23-24-এ? 2 লাখ। আচ্ছা বল দেখি, একটা কোশ্চেন আগের দিন বলেছিলাম, মনে আছে কিনা? সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে কনস্ট্রাকশনের জন্য যদি লোন নেওয়া হয় ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়? 2 লাখ টাকা, মনে রাখবি। এখানে 2 লাখ টাকাই হচ্ছে, কিন্তু যে 2 লাখের জায়গায় 2,01,000 হতো, 2 লাখ টাকাই লিখতি। এটা মনে রাখবি। কারণ এটা ভুল হয়, অনেক সময় অনেকে ভুল করে দেয়। কেন বলতো? কি ভুল হয় বলতো? হয়তো সেই স্টুডেন্ট জানে, ভালো করে শোন, আমার কথা শোন। ও হয়তো স্টুডেন্ট জানে 2 লাখ টাকায় ম্যাক্সিমাম ছাড় পাওয়া যাবে। ও মোশনে অঙ্ক করে। মোশন মানে একটা রিদিমে অঙ্ক করতে থাকে, ও ওটা খেয়ালই করেনি। এই ভুল অনেকের হয়। জানে কিন্তু ভুল হয়। জানা জিনিস ভুল হয়ে যায়। ও হয়তো বাড়িতে এসে ভাবলি বাবা, ও হয়তো 2 লাখ টাকা, ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পায়, 2 লাখ এক কেন লিখে দিয়ে চলে আসলাম। পরে মনে পড়ে। এই জিনিসগুলো ভুল হয়ে যায় কিন্তু, এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে কত টাকা বললাম বল? 2 লাখ টাকা। ইন্টারেস্ট লোন কত বললাম? 2 লাখ টাকা। তাহলে বাদ দে, -2 লাখ। তাহলে অ্যান্সার কত হলো? 2,20,250। এটাকে বলে ইনকাম ফ্রম হাউস হোল্ড। সেগুলো